স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক সংকট কাটার আভাস দেখা গেলেও আবার যেন তা মিলিয়ে যাচ্ছে। ইউনূস তারেক বৈঠক ঘিরে ঘনীভূত হচ্ছে অসন্তোষের দানা। বিএনপি নির্বাচনে আমেজে থাকলেও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন জামায়াতের, আর এনসিপির দাবি এখনও নির্বাচনমুখী পরিবেশই তৈরি হয়নি। সংস্কার ইস্যুতেও বাড়ছে মত পার্থক্য। এজন্য রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন, এ থেকে বের হতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে দেশ। নানা দোলাচল আর জটিল সমীকরণে দুলছে দেশের রাজনীতি। একদিকে যখন বইছে সুবাতাস, তখন অপরদিকে জমছে কালো মেঘ। ইউনূস তারেক বৈঠককে ইতিবাচক রাজনীতির মাইলফলক হিসেবে দেখা হলেও এ নিয়ে কয়েকটি দলের অসন্তোষ দিনে দিনে বাড়ছে। যাতে বিবৃতির পাশাপাশি প্রতীকী প্রতিবাদ জানিয়ে একদিন ঐকমত্য কমিশনের বৈঠকও বর্জন করে সরকার ঘনিষ্ঠ দল জামায়াত। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। সরকার ইস্যুতেও মতপার্থক্য এতই বাড়ছে যে বৈঠক শেষে হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক দলকে। এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। এমন পরিস্থিতিতে বিস্মিত বিএনপি। দলটির নেতারা বলছেন, এসবের পিছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। মূল ব্যাপারটা হলো যে জামাতে ইসলামী বলেছে যে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। তাদের দাবিটাই প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন বলে আমরা জানি। তো সুতরাং দাবি পূরণ হলে তো তাদের খুশি হওয়া উচিত। তারা কেন এইভাবে এক এক দিন এক এক কথা বলে, এটা আমি বুঝতে অক্ষম। তারা ক্ষুব্ধ, এটা বোঝা মুশকিল। জামাতে ইসলাম এবং এনসিপি এরা সবসময় পজিটিভ রাজনীতির বিরুদ্ধে মনে হয় আমার কাছে। ডক্টর ইউনূসের যে আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, দেশের লোক আশ্বস্ত হয়েছে যে এই দেশে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সরকারের সঙ্গে দূরত্ব বাড়ার প্রশ্নে জামায়াত বলছে ভিত্তিহীন, তবে চলমান জটিলতার সমাধান সরকারকেই করতে হবে মনে করেন দলটির নেতারা। প্রধান উপদেষ্টা যাকে নিয়ে আমাদের আশা যে তিনি একটা চমৎকার সুন্দর নির্বাচন উপহার দেবেন, সেখানে তিনি বিতর্কিত হয়ে গেলে আমাদের নির্বাচনের কি হবে, এই জায়গায় আমাদের উদ্বেগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে দেশে এখনও নির্বাচনমুখী পরিবেশই তৈরি হয়নি। সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন করার পরে এবং বিচার এবং সংস্কারকে যখনই দৃশ্যমান একটা পর্যায়ে উন্নীত করা হবে, তারপরেই আমরা নির্বাচনমুখী রাজনীতির জন্য নিজেদের কর্মপরিধিকে আমরা বিন্যস্ত করব। এই পরিস্থিতিতে রাজনীতিতে ত্রিমুখী চতুর্মুখী জটিলতার আশঙ্কা ব্যক্ত করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে ঐকমত্যে পৌঁছতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পাবে। সেই জায়গাগুলো থেকে এই মতপার্থক্যগুলো তৈরি হচ্ছে। যতটুকু করা সম্ভব এইটাকে চলমান রেখে নির্বাচনটা করা। যদি এটাকে আপনি বেশি গুরুত্ব দিতে থাকেন আর কি, তাহলে আপনি নির্বাচন করার আগেই রাজনৈতিক দলগুলোর মতো একটা ঝগড়ার সূত্রপাত করে দিচ্ছেন। বাট দায়িত্বশীল নেতৃত্বের জায়গা থেকে আপনি ওই সংঘাত যেন না হয়, সেই চেষ্টাই তো করতে হবে। ঐকমত্য কমিশনের বৈঠকে নেতাদের হাত মেলানোর দৃশ্য বাস্তবতায় পরিণত হবে এমন প্রত্যাশা রাজনীতি বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আর বদিউল আলম মজুমদারের মতে সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী এবং দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করা। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান। অংশ নেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর মানুষ। বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এখন জরুরি ঐক্য। মধ্যস্বত্বভোগীরা যেন বিভক্তির রেখা টানতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। সকল দল একটা বিষয় একমত হবে, এটা কিন্তু কখনোই হয় না। সেই ঐক্যটা আমরা বজায় রাখতে চেয়েছি আকাঙ্ক্ষাটাকে ধারণ করার জন্য। রাজনৈতিক দলের মধ্যে বিরোধ থাকবে। আমাদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প তো নাই। নির্বাচন না হলে কি হবে? এই সরকার চলবে ৫ বছর? চলতে পারবে না। বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা
আমরা নির্মাণ করছি। একই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানকে সফল করতে দেশের সকল নাগরিককে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। একই সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন ফিরে আসবে আশা করি। কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয় তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ করে আবারও সেটা কারবার তাতে পরিণত হতে পারে। সকল রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিকদেরও তাদের করণীয় সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, উপযুক্ত সময় হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এ নিয়ে কমিশনের নিজস্ব পরিকল্পনাও রয়েছে। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দুই ধরনের আলোচনায় চলছে। সকালে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনী আইন বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। সব প্রস্তুতি শেষ করা সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে এমন ঘোষণার পর অনেক রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি নিতে দল গোছাচ্ছে। সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে এবার প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে, তবে নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন। নির্বাচন নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানান সিইসি। যে কোনো অফিসে তাদের একটা পরিকল্পনা থাকবে না, এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাচন কমিশনার জানান, এ নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে। আপনারা কাজ করতে গিয়ে এমন এমন ইস্যুস আপনাদের সামনে এসছে। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে, তবে এটি সংসদের আসনের অনুপাতে হলে তা হবে পণ্ডশ্রম, এমনটা মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এনসিপি বলছে, শুধু পেয়ার পদ্ধতি হলে হবে না, উচ্চকক্ষের প্রস্তাবিত সদস্যদের নাম নির্বাচনের আগে প্রকাশ করতে হবে। আনুপাতিক হারে আসন বন্টনে কিছু ডান ও বাম দল একমত হওয়ায় ছোট দলগুলোর অংশগ্রহণও বাড়বে বলে মত বিশ্লেষকদের। জাতীয় সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়েই আলোচনা। মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন আয়োজিত এ সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রস্তাবিত সদস্যদের তালিকা দিতে হবে। সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে এনসিসি না থাকলেও হয়। আর্টিকেল 70 কারণে আমার সবগুলো এমপিকে তার পক্ষে ভোট দিতে হবে, বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নাই। সো আলটিমেটলি যদি একজন মানুষ চায় আমার কনস্টিটিউশন পরিবর্তন হওয়া দরকার, আমি সেটা করতে পারবো। এই দুটো না হওয়ার শর্তে ইউনিটারি সিস্টেমের মধ্যে আমরা আপার হাউস উইথ পিয়ার এবং উইথ সার্টেন ক্ষমতার ভারসাম্য, না হলে এটার আসলে কোনো প্রয়োজনীয়তাই থাকে না। পিয়ার হলে আছি, নাহলে আমরা নোট অফ ডিসেন্ট দেবো, এটা আমরা বলেছি। এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি, তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উইথড্র করে নেব। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হলে সংসদের আলোচনা ভারসাম্যপূর্ণ হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। পিআর পদ্ধতি যদি থাকতো তাহলে কেউ কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠতা পেত না। দলের কাছে দায়বদ্ধ এরা, যারা নির্বাচিত হবে তারা দলের কাছে, এবং শুধু তাই না, দলের ওই যে আধিপত্য সৃষ্টি হতে পারে। নাগরিক কোয়ালিশন প্রস্তাব করেছে, উচ্চকক্ষ কোনো আইন প্রণয়ন করতে পারবে না, তবে সংবিধানের 81 ধারায় অর্থ বিল বাদে অন্য যে কোনো আইনে মতামত দিতে পারবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল নয়, জনগণ অংশ নিলে নির্বাচনে অংশগ্রহণমূলক হয়, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি আজ সম্প্রচার করা হয়েছে, যেখানে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থককে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করা লজ্জাজনক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান এটি সম্পূর্ণ আদালতের বিষয়। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলেও জানান ডক্টর ইউনূস। আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এটা অন্তর্ভুক্তিমূলক। দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দিন তারা কাকে ভোট দিতে চায়। শিক্ষার্থীদের দাবির মুখে 19 শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এর আগে বহিষ্কারাদেশ সহ 5 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। অবরোধের কারণে সারাদিন বন্ধ ছিল ওই সড়কের যান চলাচল, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও সন্ধ্যা 6টার দিকে সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। সকাল 8:30টায় সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের বহিষ্কারের আদেশ নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিও জানান তারা। বহিষ্কারের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান শিক্ষার্থীরা। এদিকে প্রায় 2 ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে আপত্তি জানান শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। এতে আহত হন কয়েকজন। কয়েক মিনিটের জন্য রাস্তা ছেড়ে দিলেও আবারও বাস থামিয়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন শিক্ষার্থীরা। আমরা কখনোই কারো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। তো নারী শিক্ষার্থীদের বুট দিয়ে লাথি দিয়েছে। প্রক্টরিয়াল পরিষদে মিটিং চলছে, ওই দিক দিয়ে সাথে সাথে আবার আমাদের কিছু শিক্ষার্থী যারা বহিষ্কার হচ্ছে ওদের পিতামাতাকে কল দিয়ে কি করা হচ্ছে জানি না, কিন্তু ওরা অলরেডি একজন অলরেডি অসুস্থ হয়েছে। পুলিশ যে আমাদের উপর লাঠিচার্জ করেছে একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপরে, সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা অতি সত্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। পুরো রাস্তা আসলাম, কোনো চেঞ্জ যাইতে চান না। জনগণ কি করতে পারে? জনগণের দাঁড়াইলে উল্টা আরো জনগণের বিরুদ্ধেই দাঁড়াবে। এটা তো একজনের জন্য, মানে কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয় না। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রবিবার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু এমন নির্দেশনা পেলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের মিলন চত্বরের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। আমাদের কলেজ প্রশাসন আমাদের দাবির সাথে সম্পূর্ণরূপে একমত, কিন্তু ঊর্ধ্বতন মহলের দীর্ঘসূত্রতা এবং ঊর্ধ্বতন মহলের 9-6 আমাদেরকে হতাশ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ফজলে রাব্বি হল সহ 2টি হল ব্যবহার অনুপযোগী। ছাত্রী হলের অবস্থাও প্রায় একই রকম। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা তাদের। 5-7 কেজি ওজনের এরকম কনক্রিটের যে অংশগুলা একদম শিকসহ বা রডসহ বেরিয়ে এখানে যখন তখন এসে পড়ে। কনক্রিটের বিম ফাটা, দেওয়াল ফাটা, জানলা ভাঙা। মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। সেখানে দেখে আপনারা নিজের অবাক হয়ে যাবেন যে এই ভবনে কিভাবে মানুষ থাকে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এমন দাবির পরিপ্রেক্ষিতে বিকেলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রবিবার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশও দেয়া হয়। কিন্তু হল ছাড়ার এমন সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নোটিশটার মধ্যে অ্যাড করে দিচ্ছে যে আমাদের আগামীকাল দুপুর 12টার মধ্যে হলটা ত্যাগ করা লাগবে। আচ্ছা, এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো। হলে অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। যে হল ত্যাগ করার কথা বলেছে এই হল ত্যাগ আমরা করব না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।
করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দেশের সব বিমানবন্দরে। বিদেশ থেকে আসা করোনার যেসব যাত্রীরা বিদেশ থেকে আসছেন তাদের শরীরের তাপমাত্রা 98 ডিগ্রির বেশি হলেই আনা হচ্ছে স্ক্রিনিংয়ের আওতায়। জোর দেওয়া হচ্ছে যাত্রীদের মাস্ক ব্যবহারে। করোনার ওমিক্রন ধরনের কয়েকটি নতুন সাবভ্যারিয়েন্টে সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। স্বয়ংক্রিয়ভাবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে মাপা হচ্ছে যাত্রীদের শরীরের তাপমাত্রা। যাদের শরীরের তাপমাত্রা 98 ডিগ্রির বেশি পাওয়া যাচ্ছে তাদের আলাদাভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। আমরা যত যাত্রী আসছে আমরা সব যাত্রীকেই স্ক্রিনে টেম্পারেচার দেখি। টেম্পারেচার বেশি মনে হয় আমরা তাকে একটু সাইডে নিয়ে এসে আমাদের অবজারভেশন রুম আছে, আমরা নির্দেশনা অনুযায়ী এখানে তাদেরকে নাম্বার দিয়ে দিই আইডিসিআর এর সাথে যোগাযোগ করার জন্য, তারা সেখানে যোগাযোগ করবে। টার্মিনালের স্পর্শকাতর স্থানে যাত্রীদের জন্য মাস্ক ব্যবহার ও রোগ প্রতিরোধে নির্দেশনা প্রচার করা হচ্ছে। বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস। 3 তারিখ থেকে আমরা আমাদের হেলথ স্ক্রিনিংটা শুধুমাত্র ভারত থেকে আগত যাত্রীদের জন্য আমরা চালু করি। 4 জুন আমরা নির্দেশনা পাই স্বাস্থ্য অধিদপ্তরের, আমরা তখন থেকে সকল আগত যাত্রী অর্থাৎ অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্য আমরা হেলথ স্ক্রিনিংটা শুরু করে দিই। এখনও পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কোনো সাসপেক্টেড কেস পাইনি। সকল যাত্রীদের থার্মাল স্ক্রিনিংটা চালু আছে এবং আমাদের হেলথ ডেস্ক সমূহে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, পিপিই এবং অন্যান্য গ্লাভস সরঞ্জাম রেখে দেওয়া আছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও রাখা হয়েছে করোনার সতর্কতামূলক ব্যবস্থা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্ষণের সাথে জড়িতদের সাথে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে চান না সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিও তাদের। এদিকে ঘটনা তদন্তে প্রক্টরকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। প্রতিবেদন দিতে বলা হয়েছে 3 কার্যদিবসের মধ্যেই। এদিকে আটক 2 শিক্ষার্থী ধর্ষণে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এরই মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের। ঈদের আগে কনসার্টে যাওয়ার কথা বলে সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন 2 শিক্ষার্থী। পরে ওই ছাত্রীর ভিডিও ধারণ করে বিষয়টি গোপন রাখতে তাকে হুমকিও দেয় তারা। গেল বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। প্রশাসনের তৎপরতায় প্রযুক্তি সহায়তায় ওই দিনই অভিযুক্ত শিক্ষার্থী আদনান ও পার্থকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সমাজবিজ্ঞান বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে তারা। বৃহস্পতিবারই অভিযোগও দেওয়া হয়েছে, অভিযোগের সাথে সাথে অ্যাকশন হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওই দিনই এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেগুলো স্বীকার করে এবং সেদিনই মামলা করা হয় রাত্রে। এমন ঘটনায় হতবাক শিক্ষার্থীরা। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা চাচ্ছি এই ধরনের কালচার যাতে ক্যাম্পাসে নতুন করে না হয়, আমাদের ক্যাম্পাসে যাতে একটা মূল্যবোধ তৈরি হয়। মানুষের আসলে ব্যক্তিগত মোরালিটির জায়গা যখন হচ্ছে আসলে খুবই ধ্বংস হয়ে যায়, তখন আসলে এরকম ঘটনা ঘটতে পারে। যদি আরও কেউ জড়িত থাকে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের শাস্তি হিসেবে তো আমরা যা জানি সর্বোচ্চ শাস্তি ফাঁসি, আর ইউনিভার্সিটি থেকে অবশ্যই তাদেরকে বহিষ্কৃত করতে হবে। এদিকে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান বলছেন, ঘটনা পূর্ব পরিকল্পিত। আমরা যেরকম আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তৎপর ছিলাম, সমান্তরালভাবে আমরা অভ্যন্তরীণ যে বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো রয়েছে তার মধ্য দিয়ে আমরা আমাদের প্রক্টোরিয়াল তদন্ত আমরা শুরু করেছি। এমন ঘটনা স্তম্ভিত করেছে সাবেক বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে। সকলেই চাইছেন 2 জন আটককৃতের পাশাপাশি আরও কেউ যদি এই ঘটনার সাথে জড়িত হয়ে থাকে তাদেরকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। পাশাপাশি দাবি উঠেছে শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে প্রশাসন যেন আরও বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।